আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা উম একটা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। বিষয়টা হচ্ছে যে আমার সন্তানের ক্যারিয়ার কি হওয়া উচিত? একজন বাংলাদেশী হিসাবে অনেকেরই অনেক প্রশ্ন যে আমার সন্তানকে কি আমি মাদ্রাসায় পড়াবো? নাকি আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো? নাকি আমার সন্তানকে আমি ইউনিভার্সিটিতে পড়াবো? তো আমার সন্তান তো ১ জন বা ২ জন, কিন্তু আমার তো থিংকিং অনেক, আমার চিন্তা অনেক। তো সেক্ষেত্রে হোয়াট শুড আই ডু, যে আমাকে আসলে কি করা উচিত? তো আমরা আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, এবং এই ক্লাসের পরে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনার সন্তানের কি হওয়া উচিত। আচ্ছা, ১ম এ আমি আমার একটু পরিচয়টা দিয়েছি। তো আমি আমার এত লম্বা পরিচয় সাধারণত অন্য কোথাও দেই না। না দেওয়ার কারণ হচ্ছে যে যেখানে আসলে পরিচয় প্রয়োজন নেই সেখানে আসলে দিয়ে তো আসলে এটা অতটা বেনিফিট নেই। বাট এখানে যেহেতু আমি আসলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেকগুলো বিষয় নিয়ে কিছু কথা বলব। তো এক্ষেত্রে আমি মনে করছি আসলে আমার পরিচয়টা দেওয়া এজন্য জরুরি যে আসলে আমি যে কথাগুলো বলছি আপনারা আমার কথাগুলো কেন মানবেন? যদি আমার রিলেটেড ফিল্ডে এক্সপেরিয়েন্স না থাকে তো সেক্ষেত্রে আসলে তো আমার কথাগুলো আপনাদের কাছে ভ্যালুয়েবল মনে হবে না। এই কারণে আমি সংক্ষেপে আমার পরিচয়গুলো দেওয়ার চেষ্টা করছি। আমার নাম ইঞ্জিনিয়ার খন্দকার মাহসুস। আমি আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান আছে। তো এর আগে আমি আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই। আমার পড়াশোনা শুরু হয় স্কুল থেকে। শেওড়াপাড়াতে একটা স্কুলে আমার পড়াশোনা হয়। আর কলেজ হলো আ বাংলাদেশ রাইফেলস, যেটা বিডিআর এর যে কলেজ, রাইফেলস কলেজ যেটা পিলখানার এখানে। এই কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পাস করা হয়। তো ইন্টারমিডিয়েট পাস করার পরে আমি ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং করি। তো ইঞ্জিনিয়ারিং কোচিং করার পরে আলহামদুলিল্লাহ আমার একাধিক প্রতিষ্ঠানেই চান্স হয়। এর ভিতরে বুয়েটে শেষের দিকে আসে, আ রুয়েট এবং কুয়েট ২ টাতেই আসলে ১ম দিকে আসে। তো আমার পছন্দের সাবজেক্ট হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেই হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি ফার্স্ট চান্সে পেয়ে যাই রুয়েটে। রুয়েটে আমার যতটুকু মনে পড়ে আমার পজিশন ছিল সম্ভবত 60 তম, 60 অথবা 61 এরকম একটা পজিশন আমার রুয়েটে ছিল। আর কুয়েট অ্যাডমিশন টেস্টেও আমার সম্ভবত ৩০০ বা ৩৫০ এরকম একটা পজিশন ছিল। অর্থাৎ কুয়েটে আমি সেকেন্ড ধাপে আমি ইলেকট্রিক্যালে হইতো, কিন্তু রুয়েটে আমি ফার্স্ট ধাপে ইলেকট্রিক্যাল পেয়ে যাই। আর যেহেতু আমরা আসলে যখন ভর্তি হয়েছিলাম ২০০৭ সালে, ওই সময় ইলেকট্রিক্যাল ছিল নাম্বার 1 চয়েস ইঞ্জিনিয়ারদের জন্য। সেই হিসেবে আমি যেহেতু রুয়েটে ইলেকট্রিক্যালেই ১ম এ পেয়ে যাই, ওই কারণে আসলে রুয়েটেই ভর্তি হয়ে যাই। আর এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমার কাছে সাবজেক্টটা। আমি ঢাকা ভার্সিটিতে বা আরো কোথাও ভর্তি হতে পারতাম। কিন্তু আসলে যেহেতু আমার সাবজেক্ট চয়েস ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যেটা আমি পেয়েছিলাম রুয়েটে, এজন্য আসলে আমার রাজশাহীতে চলে যাওয়া। আচ্ছা, রুয়েট থেকে এরপরে আমি বিএসসি শেষ করা হয়। ৪ বছর বিএসসি শেষ করার পরে এরপরে আমি ভর্তি হই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমি আইটিতে মাস্টার্স করি। ইনফরমেশন টেকনোলজি যেটা, যেটা বলা যায় সিএসইর একটা পার্ট। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কেন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিএসসি করার পরে কেন আমি মাস্টার্স করলাম আইটিতে? কারণ আমার আসলে ছোটবেলা থেকে একটা ঝোঁক ছিল আইটির প্রতি বা সিএসসির প্রতি। তো যেই ঝোঁকটা আমি আসলে কমপ্লিট করি আমার এই মাস্টার্সের সময়। এরপরে আমি এমবিএ তে ভর্তি হই। এমবিএ করা হয় আমার ইন্ডিয়া থেকে। এটা পুনেতে একটা প্রতিষ্ঠান ছিল এনআইবিএম নামে। ওখানে আমি এমবিএ কমপ্লিট করি। অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আসলে কেন আমি বিএসসি করলাম ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে, আবার মাস্টার্স করলাম আইটিতে, আবার কেন আমি এমবিএ করলাম? এমবিএ তো ডিফারেন্ট বিষয়। মূলত আসলে এমবিএটা আমার এইজন্যই করা যে আসলে এমবিএ তে আসলে বিজনেস ম্যানেজমেন্ট বা এই ধরনের অনেকগুলো বিষয় শেখানো হয়। আর যেহেতু আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে আসলে বিজনেসের সাথে কানেক্ট হওয়া। আমি তো মনে আছে ভার্সিটির 2nd ইয়ার 3rd ইয়ারে আমার নিজের একটা কোম্পানি ছিল, ফেজর আইটি লিমিটেড। তো ওই সময় থেকে আমার বিজনেসের প্রতি একটা প্রবল আগ্রহ থাকার কারণে আমি ভাবলাম যে এমবিএটা করে ফেললে আমার জন্য মনে হয় এটা বেটার হবে। সেই হিসেবে আমি এমবিএটা করে ফেললাম। এর পরবর্তীতে আমার আরো অনেকগুলো অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া হয়। এর ভিতরে আইইইই, তারপরে আরো একাধিক কিছু প্রতিষ্ঠান আছে। তো এগুলো আসলে আমাদের আজকের এই ক্লাসের সাথে সম্পৃক্ত না। তো এর বাইরে আমি ভর্তি হয়েছিলাম দারুর রাশেদ মাদ্রাসায়, মূলত যেখান থেকে জেনারেলরা আলেম হয়। মানে জেনারেলদের পুরোপুরি আলেম হওয়ার জন্য মুস্তাকিল একটা প্রতিষ্ঠান, মানে একটা ডেডিকেটেড একটা প্রতিষ্ঠান হলো দারুল রাশেদ মাদ্রাসা। তো দারুর রাশেদ মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ওখানে কয়েক বছর পড়াশোনা করা হয়। আচ্ছা, এর বাইরে টিচিং এক্সপেরিয়েন্স যদি বলি যে আসলে আমার টিচিং এক্সপেরিয়েন্স কোথায় হয়েছে? টিচিং এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা ভার্সিটি থেকে বের হওয়ার পরে আমার একটা প্রতিষ্ঠান ছিল রিলায়েন্স টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেখানে আমরা মূলত ইন্ডাস্ট্রিতে যে সমস্ত সিনিয়র ইঞ্জিনিয়াররা জব করে ওনাদেরকে আমরা প্রশিক্ষণ দিতাম, এবং এটা দেশে বিদেশের অনেক ইঞ্জিনিয়ার আমার এখানে প্রশিক্ষণ করেছে। বিদেশ থেকেও যারা ফরেনার বাংলাদেশে পড়াশোনা করতো, আফ্রিকান কান্ট্রি গুলো বা বিভিন্ন কান্ট্রির ছাত্ররাও আমার ছিল। এরাও প্রচুর পরিমাণে আমাদের এখান থেকে প্রশিক্ষণ করেছে। তো অলমোস্ট প্রায় মানে ১,০০০ এর কাছাকাছি ইঞ্জিনিয়ার আমাদের প্রতিষ্ঠান থেকে, এবং আমি ট্রেনিং দিয়েছিলাম। তো এর বাইরে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন ট্রেনিং এর সুবাদে আমার অনেক ভার্সিটিতে আলহামদুলিল্লাহ গেস্ট লেকচার হিসেবে আমরা লেকচার দিয়েছি। এর ভিতরে আর্মি ইউনিভার্সিটি যেগুলো, কুমিল্লা আর্মি ইউনিভার্সিটি, বায়োস্ট, তারপরে এই সৈয়দ কোরআন ইউনিভার্সিটি, তারপর অনেকগুলো ইউনিভার্সিটি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেকগুলো ইউনিভার্সিটিতে আমরা এই অটোমেশনের ট্রেনিং দিয়েছিলাম। এর বাইরে একটা সময় আমি আইবিতে লেকচার হিসেবে ছিলাম, আর বর্তমানে আইবিএম এ আমি কিছু ক্লাস নিয়ে থাকি। তো এটা হচ্ছে আমার আসলে টিচিং এক্সপেরিয়েন্স, যেটা আসলে আমি কথাই বলবো শিক্ষা নিয়ে। তো এই জন্য আসলে কিছু এক্সপেরিয়েন্স ব্যাপারে না বললে আমার কথাগুলোকে আপনাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ মনে হবে না। আর এর বাইরে একটা বিষয় হচ্ছে যে আমি স্কুলের উপরে একটা লম্বা সময় ট্রেনিংও নিয়েছি। এরপরে ইন্ডিয়াতে একটা লম্বা সময় ট্রেনিং নেওয়া হয়, এবং ইন্ডিয়ার সবচেয়ে বড় স্কুল যেটা শাহীন স্কুল, শাহীন গ্রুপ অফ যে ইয়েটা বিদারে। তো এই বিদারে, হায়দ্রাবাদের বিদারে আরকি। তো এখানে আমরা গিয়েছিলাম, ওখানে আমরা লম্বা সময় ওখান থেকে ট্রেনিং নেওয়া হয়। ওটা একটা বড় ইসলামিক স্কুল। এবারে বাংলাদেশের যে ইসলামিক স্কুলগুলো আছে এগুলো তো মোটামুটি আমরা সিলেবাস এবং এদের অনেকগুলো বিষয় আমরা জানা যায়। আমার আরেকটা পরিচয় আছে স্কুলের সাথে সম্পৃক্ত, যেটা আমি আসলে এখন দিচ্ছি না। কারণ এটা দিলে আপনাদের কাছে মনে হতে পারে হয়তোবা আমি আমার স্কুলের বিষয়ে কোনো কথা বলবো না। আজকে আমি আমার স্কুলের ব্যাপারে কোনো কথা বলবো না। এটা ওভারঅল কিছু কথা বলবো ইনশাআল্লাহ।
হ্যাঁ, একটা বিষয় হচ্ছে প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর ভিতরে ইসলামিক কল্যাণ মাদ্রাসার ফাউন্ডার এবং চেয়ারম্যান। আর আমাদের আরেকটা প্রতিষ্ঠান আছে রিলায়েন্স হাইটেক লিমিটেড, যেটা মূলত আমরা সেনাবাহিনীতে কাজ করি। সেনাবাহিনীতে যে অস্ত্র তৈরি করে, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, বাংলাদেশ আর্মি, এদের যে অস্ত্র তৈরি করে বিওএফ, তো এই জায়গাতে আমরা মেশিনারি সাপ্লাই এবং তাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। এর বাইরে আমাদের আরো কয়েকটা প্রতিষ্ঠান আছে এবং আমাদের মাদ্রাসা আছে প্রায় 20টার উপরে। বিভিন্ন জেলাতে আমাদের মাদ্রাসা আছে, কয়েকটা স্কুলও আছে বিভিন্ন জায়গায়। তো এখানে একটা চার্ট আমি সংক্ষেপে তৈরি করেছি, যে চার্টটা আসলে আমাদের আলোচনার জন্য সুবিধাজনক হবে বলে আমি মনে করি। আমাদের বাংলাদেশে যে ধারা, মৌলিকভাবে আমি যদি বলি, আমাদের দুটা ধারা, একটা হচ্ছে মাদ্রাসা, একটা হচ্ছে জেনারেল। তো মাদ্রাসার ভিতরে আরেকটা ধারা আছে, সেটা হলো একটা কওমি মাদ্রাসার ধারা, আরেকটা হচ্ছে আলিয়া মাদ্রাসার ধারা। তো আলিয়া মাদ্রাসা মূলত স্কুলের একটা পার্ট, স্কুলের সাথে কিছু আরবি সাবজেক্ট পড়ানো হয়। এই দুটি আসলে গভর্নমেন্ট প্রতিষ্ঠান, মানে আলিয়া মাদ্রাসা এবং স্কুল। তো আমরা আলিয়া মাদ্রাসা নিয়ে ডিটেলস আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করবো মূলত মাদ্রাসা এবং জেনারেল। তো কেউ যদি মাদ্রাসায় পড়ে, মানে যেটা সাধারণত আমরা আলেম বলে চিনি, বা মাওলানা বলে আমরা চিনি, বা মুফতি সাহেব বলে চিনি, বা হাফিজ সাহেব বলতে যাদেরকে বুঝি, আমি এটাকেই বোঝাচ্ছি মাদ্রাসা। আর এটা হচ্ছে মূলত কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস হলো মূলত এটা ইন্ডিয়ার দেওবন্দ, কাশিম নানতুর রহমতুল্লাহ এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা। অর্থাৎ এটা প্রেক্ষাপট এরকম ছিল, ব্রিটিশরা যখন এই দেশ থেকে মাদ্রাসা, মসজিদ উলামায়ে কেরামকে অত্যাচার করা, মাদ্রাসাগুলো ভেঙে ফেলা, এবং একটা পর্যায়ে এরকম হয়ে যায় যে দেশে আলেম শূন্য হয়ে যায়, বা দিন নিয়ে চলবে এরকম কোনো ব্যক্তির অভাব দেখা যায়। তো ওই সময় কাশিম নানতুর রহমতুল্লাহ সহ আরো অনেক ব্যক্তিরা মিলে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এবং দেওবন্দ মাদ্রাসা সিলসিলায় হচ্ছে বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা, লক্ষাধিক কওমি মাদ্রাসা আছে, সারা পৃথিবীতে আছে। তো এটা মূলত দেওবন্দের সিলেবাস। তো সিলেবাসের সাথে কিছু সিলেবাস আমাদের এখানে কানেক্ট হয়েছে, যেমন আবু তাহের সাহেবের কিছু সিলেবাস এর সাথে যুক্ত হয়েছে, কিন্তু মৌলিক সিলেবাস ছিল দেওবন্দের সিলেবাস। তো এই দেওবন্দ মাদ্রাসাগুলোর আন্ডারে যে সিলেবাস, সেটা আমি একটু ডিটেইলস এখানে আলোচনা করতেছি। তো এখানে দুটো ধারা, একটা হলো যে কেউ চাইলে হাফেজ, মাওলানা, মুফতি এই তিনটাই হতে পারে। আর কেউ চাইলে শুধু মাওলানা এবং মুফতি। আচ্ছা, মুফতি বিষয়টা হচ্ছে যে মানে থার্ড ডিগ্রি, আমি একটু পরে আলোচনা করবো যে মুফতি বলতে আসলে কি বোঝায়। তো আমরা দুটা ধারা ভাগ করছি, একটা হচ্ছে হাফেজ সহ, একটা হচ্ছে শুধু মাওলানা মুফতি। তো যদি হাফেজ সহ কেউ হয়, তো তার 16 থেকে 17 বছরের মতো সময় লাগবে। আর শুধু মাওলানা মুফতি হতে সময় লাগবে 13 বছর প্লাস মাইনাস। তো হাফেজ, মাওলানা মুফতি হওয়ার জন্য আমাদের দেশে বর্তমান ধারা অনুযায়ী যেভাবে চলতেছে, সেটা হচ্ছে যে আমাদের সবাই সাধারণত নুরানিতে ভর্তি হয়। আমাদের প্রচুর পরিমাণে হাজার হাজার নুরানি মাদ্রাসা আছে। নুরানি মাদ্রাসা মূলত প্লে নার্সারি ক্লাস 1, 2, 3 পর্যন্ত সাধারণত সিলেবাস থাকে। নুরানি মাদ্রাসার একাধিক বোর্ড আছে। এর ভিতরে চিটাগাং যে বোর্ডটা, হাজারিয়ান্ডার যে বোর্ডটা, এটি খুব প্রসিদ্ধ। এর বাইরে ইকরা বোর্ড আছে, প্রত্যেক জেলায় জেলা আলাদা আলাদা বোর্ড আছে। তো যে বোর্ডই হোক, মৌলিক বিষয় একই, যে নুরানিতে মূলত স্কুল সিলেবাসের সাথে মিলিয়ে দিলে একটা সিলেবাস তৈরি করছে। এটা খুব ভালো একটা বিষয়। তো সাধারণত আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এর আগে যেটা ছিল, এর আগে সরাসরি মানুষ হেফখানায় ভর্তি হতো। তো হেফখানা থেকে কিতাবখানায়, তো এখানে বাংলা অঙ্ক ইংরেজি শেখার সুযোগটা কম ছিল। এরপরে যেটা হলো যে না, তাহলে বাংলা ইংরেজি শেখার জন্য সবাই নুরানিতে ভর্তি হয়। নুরানিতে বাংলা অঙ্ক ইংরেজি সবই শেখানো হয়, সাথে ইসলামিক বিষয়গুলো শেখানো হয়। তো নুরানিতে সাধারণত যেটা হয়, আমাদের মাদ্রাসাগুলো বর্ণনা মাদ্রাসা যেভাবে পড়া হয়, প্লে নার্সারি প্রথম দ্বিতীয়, অর্থাৎ 1, 2, 3, 4 4 বছর একটা বাচ্চা নুরানিতে ভর্তি হয়। সাধারণত প্লেতে ভর্তি হয় 4 বছর বয়সে, অথবা 4.5 বছর এই লেভেলে ভর্তি হয়। তো সেখানে পরে হচ্ছে মোট 4 বছর, মানে 8 বছর বয়স হয়ে যায় মোটামুটি নুরানি শেষ করতে। এরপরে নুরানি থেকে শিফট হয়ে যায় হেফখানায়। তো সাধারণত হেফখানায় যেটা করা হয়, নুরানিতে দ্বিতীয় শ্রেণী কমপ্লিট করার পরে চলে আসে হেফখানাগুলোতে। হেফখানাটাই আসলে মেধা অনুযায়ী কম বেশি লাগে। হেফখানায় আসলে কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আপনার ছেলে 1 বছরে হাফেজ হয়ে যাবে, 2 বছরে হাফেজ হয়ে যাবে, 3 বছরে হাফেজ হয়ে যেতে পারে। তো এটা আসলে আমাদের একটা ফ্যান্টাসি কাজ করে। দেখা যায় 2-1 জন পেপারে আসে যে 6 মাসে হাফেজ হয়েছে। তো আমিও চিন্তা করি যে আমার ছেলে কেন 5 মাসে হাফেজ হবে না, কিন্তু বিষয়টা আসলে প্র্যাকটিক্যাল না। বিল গেটস তো একজনই হয়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, এরা তো প্রত্যেক ঘরে ঘরে হয় না। তো সেই জন্য আমরা ধরে নিই যে হেফখানায় হাফেজ হইতে টোনানি মিলে 2-3 বছর বা 4 বছর লেগে যেতে পারে। এরপরে হাফেজ হওয়ার পরে এবার হচ্ছে মাওলানা হওয়ার জন্য আমরা সাধারণত ভর্তি হয় কিতাবখানায়। তো আমাদের দেশের প্রেক্ষাপটে কিতাবখানা বলে, আর কিতাবখানায় যেই বছর যেই কিতাব পড়ানো হয়, ওই কিতাবের নাম অনুসারেই ক্লাসগুলোর নাম দেওয়া হয়। যেমন আমাদের স্কুলে যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম নাম দেওয়া হয়, কিন্তু কিতাবখানার নামগুলো দেওয়া হয় ওই বছর যেই কিতাব পড়ানো হবে ওই কিতাবের নাম অনুসারে। যেমন এই প্রথম বছর মিজান বই পড়ানো হয়, মিজান মুল সাহেব বই পড়ানো হয়। এরপর দ্বিতীয় বছর নাহু বিমির পড়ানো হয়, তৃতীয় বছর হাদি হিদায়াতুন নাহু, এরপরে কাফিয়া, শরীফ, জালালাইন, মিশকাত, দাওয়াত। তারপরে এইখানে আমার কিতাবখানায় লেগে যাবে প্রায় 8 বছর, মানে 8টা ক্লাস। তো এরপরে মোটামুটি এই 8 বছরে আমার কিতাবখানা শেষ হবে। কিতাবখানা শেষ হওয়ার পরে সাধারণত একজন মাদ্রাসার ছাত্রকে বলা হয় মাওলানা বা আলেম বলা হয় আর কি। তো এখানে হাফেজ, মাওলানা দুটো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরপর না তাকাসসুস। তাকাসসুস বলতে আমরা যেটা বুঝি উচ্চতর ডিগ্রি, বা মানে জেনারেল লাইনে পিএইচডি বলা যায়। কিন্তু আসলে পিএইচডির সাথে কম্পেয়ার করা যাবে না, কারণ একটা পিএইচডি তে সাধারণত 3-4 বছর লেগে যায়, কিন্তু তাকাসসুসে এত লম্বা সময় লাগে না। তাকাসসুস সাধারণত আমাদের দেশে 1 থেকে 2 বছর লাগে। তো তাকাসসুসের ভিতরে আমাদের একাধিক সাবজেক্ট আছে, যেমন তাফসীর আছে, উলুমুল হাদিস আছে, আরবি সাহিত্য আছে, দাওয়া আছে। তো এর ভিতরে মাওলানা কিন্তু হয়ে গেল এই কিতাবখানায় পড়ি। মুফতি হওয়ার জন্য তাকাসসুসে কেউ যদি 1 বছর বা 2 বছর ইফতা পড়ে, তাকে বলা হয় মুফতি। কেউ যদি দাওয়ার উপরে পড়ে, তাহলে তাকে আলাদা ডিগ্রি দেওয়া হয়। অন্যান্যগুলো যদি আসলে ভাবে নাম নাই, আসলে এই ইফতা পড়লেই শুধু মুফতি একটা ডিগ্রি পাওয়া যায়, অন্যান্যগুলোতে আসলে নাম নাই, কিন্তু তাকাসসুস লাগানো থাকে যে উনি এটার উপরে তাকসুস করেছেন। তাহলে এই হচ্ছে আমাদের একটা জার্নি। কেউ যদি হাফেজ, মাওলানা, মুফতি হতে চায়, মোটামুটি 16 বছর প্লাস মাইনাস লাগে। নুরানিতে আমাদের সময় লাগবে 4 বছর, হেফখানায় 3 বছর, কিতাবখানায় প্রায় 8 বছর, তাকাসসুসে 1-2 বছর। আচ্ছা, কেউ যদি শুধু মাওলানা মুফতি হতে চায়, হাফেজ না হতে চায়, সেক্ষেত্রে সাধারণত এখন যেটা করে আমাদের দেশের প্রেক্ষাপটে, সরাসরি কেউ নুরানিতে ভর্তি হয়। নুরানিতে ভর্তি হয় ক্লাস 2 পর্যন্ত পড়ে। এরপরে নুরানির পরে সে চলে যায় সরাসরি কিতাবখানায়।
তো কিতাবখানা চলে গিয়ে বাকি যে ফ্লো চার্টটা সেম, কিতাবখানা শেষ করে টাকা শেষ করে সে মাওলানা মুফতি বা অন্যান্য বিষয় হতে পারে। তাহলে এই যে ধারাটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমরা যদি কেউ মাদ্রাসায় পড়ে, তো মাদ্রাসায় পড়ার ধারা হচ্ছে এটা। হ্যাঁ, এখন মাদ্রাসায় পড়ার পরে খেদমতের জায়গাগুলো কোথায় হয়, এটা একটা গুরুত্ব। মাদ্রাসায় পড়ে সাধারণভাবে আমভাবে খেদমত হলো মাদ্রাসা মসজিদ, এটা হচ্ছে আম খেদমত। হ্যাঁ, কিন্তু এর বাইরে কেউ যদি এক্সপার্ট হয় কোনো লাইনে, উনি বিভিন্ন লাইনে খেদমত করতে পারেন। অনেকে আছে অনেক অফিসেও জব করতেছেন, অনেকে আছে যে অনেক বিভিন্ন প্রতিষ্ঠানে, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করেন। তবে হ্যাঁ, যে কোনো লাইনেই আসলে মানে আমার ছেলে যে আসলে কোথায় পৌঁছাবে, এটা আমার নিয়তটা বড় থাকতে হবে। কিন্তু এটাই ধরে নেওয়া যাবে না যে আমার ছেলে মুফতি তকি ওসমানী সাহেব হবে বা আমার ছেলে ডক্টর জাকির নায়েক হবে। কারণ যে কোনো দেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে ডক্টর ইউনুস চিটাগাং ইউনিভার্সিটি থেকে পড়ে ডক্টর ইউনুস হয়েছে, ওই চিটাগাং ইউনিভার্সিটি থেকে তো না হলেও অন্তত 50,000 ছাত্র বের হয়েছে, কিন্তু 50,000 ছাত্রের ভিতরে 49,999 জনকে কেউ চিনে না, একজনকে সারা পৃথিবীর লোক চিনে। তো ঠিক একইভাবে মিজানুর রহমান আজহারির কথা যদি বলি, দেলোয়ার হোসেন সাঈদীর কথা যদি বলি, বা আহমেদ শফী সাহেবের কথা যদি বলি, এগুলো কিন্তু লাখে একজন। আমার নিয়ত হবে, কিন্তু আমার ছেলে যে ওই পর্যায়ে পৌঁছাতে পারবে এটা আসলে আমি নিশ্চিতভাবে বলতে পারবো। এবার যদি বলি আমাদের জেনারেল ধারা, জেনারেল ধারাতে আমাদের কয়েকটা ধারা আছে, একটা বাংলা মিডিয়াম আর একটা ইংলিশ মিডিয়াম। বাংলা মিডিয়ামের সাথে আমাদের একটা আছে ইংলিশ ভার্সন। বাংলা মিডিয়াম আর ইংলিশ ভার্সনের সাথে কোনো পার্থক্য নাই। ইংলিশ ভার্সনে বাংলা মিডিয়ামে যা শিখে এনসিটিভির বই, ওই সেম এনসিটিভির বইটাই ইংলিশ ভার্সনে ইংলিশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তর্জমা বলতে পারেন বা ট্রান্সলেট বলতে পারেন, যে এনসিটিভি বইয়ের ট্রান্সলেশন হচ্ছে ইংলিশ ভার্সন। তো মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। তো বাংলা মিডিয়ামে আমাদের সময় আরো বেশি লাগবে, এখানে প্রায় 20 বছর প্লাস মাইনাস লেগে যায় আমাদের বিষয়গুলো কমপ্লিট করতে। তো আমাদের প্রথমে শুরু হয় প্রাইমারি দিয়ে। প্রাইমারিতে আমাদের মোটামুটি লেগে যায় 8 বছর, মানে এখানে প্লে, নার্সারি, কেজি, ক্লাস 1 2 3 4 5 এই পর্যন্ত আমাদের প্রাইমারি থাকে। প্রাইমারি পরে আমাদের ভর্তি হয় সেকেন্ডারিতে, সেকেন্ডারিতে ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত, ওখান থেকে আমরা এসএসসি দেওয়া হয়। তো এখানে লেগে যায় প্রায় 13 বছর। এরপরে কলেজে আমাদের লাগে 2 বছর। আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বলে, ইন্টারন্যাশনাল পদ্ধতি এটাকে 11 12 বলে। তো যাই হোক, এটা মূলত ধরি না যে দশম পর্যন্ত পড়ার পরে 11 12তম ধাপ এটা। তো এখানে কলেজে লেগে যায় সাড়ে 2 বছর। এরপরে হয়ে যায় একটু বিচ্ছিন্নতা, এরপরে কেউ ইউনিভার্সিটি ভর্তি হয়, কেউ কলেজে ভর্তি হয়। তো ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা অ্যাকাউন্টেন্ট হোক, যে কোনো সাবজেক্ট পড়ুক, বিবিএ হোক বা যেটাই পড়ুক, এখানে মোটামুটি অনার্সে পড়ুক 4 থেকে 5 বছর লেগে যায়। মেডিকেলে পড়লে প্রায় 5 থেকে 6 বছর লেগে যায়, আর ইঞ্জিনিয়ারিং পড়লে বা নর্মাল অনার্সে পড়লে 4 বছরের মতো লাগে। 4 বছর 4 বছর 5 বছর 3 বছর হয়ে যায়। এরপরে থাকে মাস্টার্স, মাস্টার্সের ক্ষেত্রে থেকে 2 বছর লাগে। আর পিএইচডিটা আসলে ম্যান্ডেটরি না, পিএইচডি হাজারে একজন করে। তো পিএইচডিতে আরো প্রায় 4 থেকে 5 বছর লেগে যায় মাস্টার্স শেষ করার পরে। তো পিএইচডিটা আসলে সবার প্রয়োজন হয় না, এটা যারা ইউনিভার্সিটি লেকচারার এদের ক্ষেত্রে পিএইচডিটা লাগে, বাকিদের লাগে না আর কি। তো সেই ক্ষেত্রে মোটামুটি 20 বছর প্লাস মাইনাস লেগে যায় আমাদের এই বাংলা মিডিয়াম। এবার এই বাংলা মিডিয়ামের পাশাপাশি আরেকটা মিডিয়াম হলো ইংলিশ মিডিয়াম। আচ্ছা, ইংলিশ মিডিয়ামটা মূলত হলো ব্রিটিশ সিলেবাস। এখানে আসলে অনেকগুলো সিলেবাস রয়েছে, ক্যামব্রিজের সিলেবাস আছে, অক্সফোর্ডের সিলেবাস আছে, এডেক্সেলের সিলেবাস আছে, এই সবগুলোই মোটামুটি ব্রিটিশ গভর্নর সিলেবাস আছে। তো এই সিলেবাস অনুযায়ী বাংলাদেশে অনেক ম্যাক্সিমাম ইংলিশ মিডিয়ামই চলে। তো ইংলিশ মিডিয়ামে মূলত পড়ানো হয় এই কলেজ লেভেল পর্যন্ত, মানে এখানে আমি দেখেন অ্যারো দিয়ে দিচ্ছি যে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমাদের এই ইংলিশ মিডিয়ামে পড়ানোর সিস্টেম আছে। তো এখানে বেসিক একটা পার্থক্য, এসএসসি কে ইংলিশ মিডিয়ামে বলা হয় ও লেভেল, আর কলেজ কমপ্লিট করলে সেটাকে বলা হয় এ লেভেল। তো এই এ লেভেল ও লেভেল করার পরে ইউনিভার্সিটির যে যাত্রা, ইউনিভার্সিটির যাত্রাতে আসলে এই ইংলিশ মিডিয়ামে কোনো অবদান না, এখানে সবাই যেভাবে ইউনিভার্সিটি পাস করে ওদেরকেও ইউনিভার্সিটি পাস। আচ্ছা, এবার হচ্ছে ইসলামিক স্কুল। ইসলামিক স্কুলগুলোতে কি করে? ইসলামিক স্কুলগুলোতেও সেম কাজই করে। ইসলামিক স্কুলগুলোতে প্লে, নার্সারি, কেজি, প্রথম দ্বিতীয় এই ক্লাসগুলো করা হয়। ইসলামিক স্কুলগুলোতে যারা হাফেজ হবে, তো তারা হেফখানায় প্রায় 3 বছর পড়ে। 3 বছর 4 বছর, এটা আসলে ব্যক্তির মেধা অনুযায়ী। তো এই সময় শেষ হওয়ার পরে হেফখানা পড়ার পরে তখন ক্লাস 5 এ পড়ার যোগ্যতা হয়। তো যদি উনি যে ইসলামিক স্কুলে আছে, এই ইসলামিক স্কুলে যদি ক্লাস 5 এর পরে ক্লাস থাকে, তাহলে ওখানেই পড়তে পারে, অথবা অন্য কোনো স্কুলে যেখানে 5 আছে সেখান থেকে পড়া শুরু হয়। আর যদি আমাদের দেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ এসএসসি পর্যন্ত ইসলামিক স্কুল আছে, এরপরে কলেজ লেভেলে ইসলামিক স্কুল নাই বলে চলে। তবে ইসলামিক স্কুলে প্রত্যেকটা ক্লাসে জেনারেল পড়াশোনার পাশাপাশি মৌলিক দিনও শেখানো হয়। তাহলে আমরা আশা করি পুরো বাংলাদেশে যে সিলেবাসটা, এটা একটা সংক্ষিপ্ত ধারণা পেয়ে গেছি। তাহলে মূলত দুইটা, একটা হচ্ছে মাদ্রাসা, জেনারেল। মাদ্রাসার ভিতরে 2 ধরনের মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা হলো স্কুলের একটা ভার্সন যেখানে আরবি সাবজেক্ট থাকে, এটাও গভর্নমেন্ট সরকারি। আর কওমি মাদ্রাসা হলো টোটালি বেসরকারি, এটা দেওবন্দের সিলেবাসে পরিচালিত হয়। দেওবন্দ এবং আমাদের লোকাল সিলেবাস মিলে এটা করা হয়। এখান থেকে মাওলানা মুফতি হওয়া যায়, আর এই নর্মাল ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হওয়ার জন্য আমাদের জেনারেল পড়া লাগবে। এরপরে স্লাইডে আমরা জানবো মূলত যে আসলে আমার বাচ্চাকে কি আমি হাফেজ বানাবো না হাফেজ বানাবো না। আচ্ছা, একজন হাফেজের আসলে গুরুত্ব, মর্যাদা, ফজিলত এটা তো আসলে বলে শেষ করা যাবে না। আল্লাহর কালামকে বুকে ধারণ করা, এটা তো আসলে অনেক সৌভাগ্যের বিষয়। মানে এর থেকে বড় সৌভাগ্য আর তো মানুষের জন্য কিছু হতে পারে না। বিশেষ করে এটা তো একজন মানে বাচ্চার জন্য যেমন সৌভাগ্য, বাচ্চার বাবা মার জন্য সৌভাগ্য। অনেক হাদিস আছে এটা ফজিলতের উপরে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমরা সবাই শুনে থাকি যে হাফেজের বাবা মাকে এরকম হাসরের ময়দানে কিয়ামতের দিনে এরকম মুকুট পরানো হবে। তো এই ধরনের অনেক ফজিলত আছে হাফেজের ব্যাপারে। তো এই জন্য আসলে আমাদের তো আসলে নিয়ত থাকা উচিত যে আমাদের বাচ্চারা হাফেজ হবে। আমার মৃত্যুর পরে আমার সন্তান আমার কবরের সামনে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে, বা আমার কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। তো এটা আমাদের প্রত্যেকেরই আসলে নিয়ত থাকা দরকার, কারণ এর থেকে সৌভাগ্যবান বাবা মা তার কেউ হতে পারে না একজন হাফেজের বাবা মা হওয়ার থেকে। এখন তবে এখানে কিছু সতর্কতা আছে। সতর্কতা হলো, একজন হাফেজ হওয়ার গুরুত্বও যেমন অনেক, ঠিক একইভাবে কোরআন মুখস্থ করে ভুলে যাওয়ার ব্যাপারেও আসলে কঠিন কঠিন হাদিস আসছে।
যে ব্যক্তি কোরআন পড়ে ভুলে যায়, কিয়ামতের দিন আল্লাহ দরবারে এমন অবস্থা আসবে সে কুষ্ঠ রোগের কারণে অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ছে। এরকম কিছু সহিহ হাদিস আছে যে কোরআন ভুলে গেলে তার আসলে অনেক কঠিন শাস্তির ব্যাপারে কোরআনে আছে। এই জন্য মাথায় এটা রাখা যাবে না যে কোরআন ভুলে যাবে দেখে হাফেজ হবে, বিষয়টা এরকম করা যাবে না। তবে এটা সতর্কতা যে আমাকে হাফেজ হওয়ার জন্য যেমন মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, আশা থাকতে হবে। আবার হাফেজের এই যে হেফ, এটা তো সহজ বিষয় না। 30টা পারা আমার দিলের ভিতরে থাকবে, আমার ব্রেনে থাকবে। তো এটা যদি কেউ রেগুলার না পড়ে, প্রত্যেকদিন 2 পারা 3 পারা কোরআন না পড়ে এবং প্রত্যেক বছর যদি বিশেষ করে তারাবির নামাজ যে না পড়াবে সে কোনো মতেই হেফজকে ধরে রাখতে পারবে না। তো এই জন্য এটা আমাদের একটা সতর্কতা হওয়া দরকার যে আসলে হাফেজ হওয়া যেমন জরুরি, স্বাধীনতা অর্জন করা যেমন জরুরি, স্বাধীনতা রক্ষা করা আরো জরুরি। তো হাফেজ হতে হবে, হাফেজকে ধরে রাখতে হবে। এখন আমার ব্যক্তিগত মত, এটা আসলে কোনো সরই মাসালা না, ব্যক্তিগত মত হইলো এমনিতেই হাফেজদের ক্ষেত্রে অনেকেই যারা আসলে রিলেটেড ফিল্ডে থাকে না তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই হেফজ ইয়াদ থাকে না। অন্যদিকে আমাদের একটা স্বপ্ন থাকে যে আমার ছেলেটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সাথে হাফেজ শব্দটা লাগানো থাকুক। এই ক্ষেত্রে আসলে আমার মনে হয় এই ইন্টেনশন থেকে আমার সন্তানকে বিপদে ফেলানো থেকে একটু দূরে চলে আসা উচিত। কারণ আমরা দেখেছি আমাদের প্রেক্ষাপটে, যেটা আমাদের আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে অনেকগুলো বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি যারা মাদ্রাসায় খেদমতে আসে এদের ক্ষেত্রেই আমরা দেখি যে অনেকের হেফজ ইয়াদ নাই। অনেক, আমি আসলে সংখ্যাটা বলছি না, প্রচুর পরিমাণে হাফেজ আছে তার ইয়াদ নাই। অন্যদিকে যে ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে সে তো আসলে হেফজখানা বারান্দাও করে আর যায় কোনো সম্পর্ক থাকবে না। তো সে সারাদিন রাত 11টা পর্যন্ত সে ডাক্তারি করবে। তো এর ভিতরে যদি ওই পরিমাণ ইমানি মজবুতি তার না থাকে তো সারাদিন সে কোরআন পড়বে কখন? কোরআন পড়ার যদি ইমানি মজবুতি থাকে তাহলে পড়া সময় বের করার সমস্যা না, কিন্তু ওই পরিমাণ ইমানি মজবুতি তার থাকে না। যেমন হয় যে একজন হাফেজ সাহেব মাদ্রাসা খেদমত করে, মাদ্রাসার একটা সিস্টেমই থাকে যে সেখানে সবাই 1-2 ঘন্টা তেলাওয়াত করে, তো অটোমেটিক ওই পরিবেশ তাকে তেলাওয়াতে উদ্বুদ্ধ করে। কিন্তু সে যখন ইউনিভার্সিটি চলে যায় একজন হাফেজ, ইউনিভার্সিটিতে ওই তরতিব নাই। ইউনিভার্সিটিতে দেখতেছে যে একটা পরিবেশ যে সবাই সকালে উঠেই ক্লাসে যাচ্ছে, দুপুরবেলা ল্যাবে যাচ্ছে, রাতের পড়তে বসতেছে, এই কালকে এই পরীক্ষা, কালকে এই সিটি, এগুলো নিয়েই সে ব্যস্ত। তো এতে হয় কি যে ভার্সিটিতে উঠতে হতে তার হেফজ অনেকটাই শেষ হয়ে যায়, আর কর্মজীবনে গিয়ে তো আসলে অনেক কঠিন হয়ে যায়। এজন্য আসলে এক্ষেত্রে আমাদের আসলে স্বপ্ন থেকে আমার বাচ্চা কতটুকু নিতে পারবে এটাও বড়। আমার বাবা মা মানত করছে বা আমি মানত করছি যে আমার ছেলে হাফেজ বানাবো, আবার সাথে এটাও নিয়ে যে হাফেজ ডাক্তার, এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রেই আমি মনে করি যে সিদ্ধান্তগুলো আসলে ভেবে চিন্তে নেওয়া উচিত যে আসলে কি আমার ছেলে হেফজ করে ইয়াদ রাখতে পারবে কিনা। অথবা আমি আমাদের আজকে ক্লাসে কোনো রিকমেন্ডেশন দিব না, আমি শুধু কিছু প্রেক্ষাপট আলোচনা করবো, আপনারা ডিসিশন নেবেন। আপনাদের ফ্যামিলিতে হয়তো এরকম 2 জন থাকবে যে ডাক্তার আবার হাফেজ, তো আপনি উনার কাছে গিয়ে একটু জিজ্ঞেস করেন যে ভাই আপনি শেষ কবে তারাবি পড়েছেন, মানে আপনি তো মেডিকেলের ডাক্তার বা আপনি আমাদের শেষ কত সালে আপনি তারাবি পড়েছেন। যদি সে বলে যে না 10 বছর ধরে তারাবি পড়াই নেই, তাহলে আপনাকে আর প্রশ্ন করার দরকার নেই, আপনি ধরে নেবেন যে তার হেফজ ইয়াদ নাই। আর যদি বলতে পারে যে আলহামদুলিল্লাহ কত বছর তারাবি পড়েছে, তাহলে বলতে পারবে যে তার হেফজ ইয়াদ আছে। তাহলে সিদ্ধান্তটা আপনার। কিন্তু আমাদের যে গণহারে একটা গার্জিয়ানদের ভিতরে একটা কম্পিটিশন তৈরি হচ্ছে যে আমার ছেলে হাফেজ হবে আবার ডাক্তার হবে, হাফেজ হবে ইঞ্জিনিয়ার হবে, এটা আমাদের একটু ভেবে চিন্তা করা উচিত যে সে কি আসলে এটাকে ধরে রাখতে পারবে কিনা। আচ্ছা, তো এখন একটা প্রশ্ন আসতে পারে, আমি কি আমার ছেলেকে আলেম বানাবো নাকি আমি আমার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো? তো এই টেবিলটা হচ্ছে মূলত এই বিষয়টাকে কেন্দ্র করে। তো আমি এখানে একটা পয়েন্ট ভাগ করছি। 1 নম্বর পয়েন্ট, যদি আমি আখিরাতের কনসেপ্টে আসি, জান্নাত জাহান্নামের কনসেপ্টে আসি, তো জান্নাত জাহান্নামের কনসেপ্টে যদি আমার সন্তান মাদ্রাসায় পড়ে আলেম হয় সেক্ষেত্রে তার আখিরাতের বিষয়টা বলা যায় 80 থেকে 90 ভাগ নিশ্চিত। কেন? যে একজন ব্যক্তি সে মাদ্রাসার বারান্দায় থাকা মানে মাদ্রাসার বাউন্ডারি থাকা মানে তার গুনাহ করার সুযোগ নাই। আমরা বলি না যে প্রাইমারি স্কুলে শিক্ষক দুর্নীতি করবে কি হবে, সে তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নাই। তো এখানে তো আসলে মাদ্রাসার সাথে যারা জড়িত ওনাদের গুনাহ করার সুযোগ অনেক কম। তো সেই হিসেবে ওনাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা 80 থেকে 90 ভাগ নিশ্চিত, মানে আখিরাতের বিষয়টা। যদি আমি বলি তাহলে ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে, ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার সন্তান যে দিনদার হবে এটা সম্ভাবনা 10% বা আরো কম। কেন? যেটা আমি নিজেও ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা অনেক সময় দেখি যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা এই দিনের এই কাজ করতেছে বা অনেক হুজুর, কিন্তু এটা সংখ্যা কত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি আমার প্রেক্ষাপটে আমার ভার্সিটির কথা বলি, আমার পুরো ভার্সিটির দরকার নেই, আমার ক্লাসের কথা বলি। আমাদের ক্লাসে ইঞ্জিনিয়ারিং এ আমাদের স্টুডেন্ট ছিল 120 জন। তো 120 জনের ভিতরে আমরা দাওয়াত তাবলীগের মেহনত সহ অন্যান্য মেহনত করে মনে হয় যে এই দিনের উপরে এবং দাড়ি টুপি নিয়ে চলতাম, এরকম সংখ্যা ছিল আমাদের প্রায় 5 থেকে 6 জনের মতো। এটা পরে কিছুটা বেড়েছিল, পরে হয়েছিল 7 জন 10 জন সর্বোচ্চ। তাহলে আমাদের 120 জনের থেকে আমরা 5 জন দিনদার পেয়েছিলাম। বা আমাদের ওই সময় টোটাল আমাদের ব্যাচে সব ডিপার্টমেন্ট মিলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সব মিলে আমাদের স্টুডেন্ট ছিল 480 জন। তখন স্টুডেন্ট কম ছিল, তো 480 জন থেকে আমরা দেখতাম যে আমাদের মাসওয়ারা বিভিন্ন জায়গায় জুটতো মোটামুটি 30 থেকে 40 জন। তার মানে এটা বলে না যায় যে সর্বোচ্চ 5% পসিবিলিটি হচ্ছে যে দিনের উপরে থাকা। তাছাড়া যেহেতু ভার্সিটির পরিবেশটাই দুনিয়ার পরিবেশ, এখানে মানুষ অল টাইম সিনেমার উপরে আসে, এখানে নাচ গান এগুলোর উপরে থাকে। তো সেই পরিবেশ থেকে যদি আল্লাহ আমাকে হেদায়েত দেয় সেক্ষেত্রে এই সম্ভাবনাটা একটু কম থাকে। অর্থাৎ আমার সন্তান ভালো হবে না এটা সম্ভাবনা 90 ভাগ, আর ভালো হইতে পারে এটা সম্ভাবনা 10 ভাগ, যেটা আমার প্রেক্ষাপটে আমি বলতেছি। কিন্তু মাদ্রাসায় পড়লে 80 থেকে 90 ভাগ সম্ভাবনা যে সে খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ পরিবেশ একটা অনেক বড় বিষয়। এবার যে সেকেন্ড স্টেপে আসি যে দুনিয়ার লাইনে। আচ্ছা, দুনিয়ার লাইনে স্বাভাবিকভাবে যারা মাদ্রাসায় পড়বে তারা মালের লাইনে কিছুটা দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, মালই যে আসলে সফলতার মানে মাপকাঠি এটা একটা ভুল। কিন্তু স্বাভাবিকভাবে দেখা যাবে যে একজন মাদ্রাসার হাদিয়া, একটা মসজিদের হাদিয়া, এটা আসলে অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক কম হয়। তো এই যাবে। হ্যাঁ, এখন আপনারা বলবেন যে ওই শাইখ আহমদুল্লাহ তো কোটি কোটি টাকা মালিক, বা মিজানুর রহমান আজাদ টাকার অভাব নেই, সকাল বিকাল দুবাই যায়। তো এটা তো আমি শুরুতেই বলছি যে এরকম 2-1 জন সব জায়গায় থাকবে। হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে পড়েও তো অনেক আল্লাহ আছে। প্রফেসর এই হামিদুর রহমান সাহেব তো ইউনিভার্সিটিতে পড়া, বুয়েটে প্রফেসর ছিলেন প্রফেসর হামিদুর রহমান সাহেব। উনার সাথে ইসলামী সম্পর্ক আছে অনেক বড় বড় ওলামা একরামের। আব্দুল মালিক সাহেব আর অনেক বড় বড় ওলামা একরাম উনার কাছে ইসলামের জন্য যাইতেন। তো
তো দুই একটা ব্যতিক্রম কিন্তু আসলে জেনারেলাইজ ফর্মুলা আসতে পারে না, দুই একটা ব্যতিক্রম সব জায়গায় আছে। ইউনিভার্সিটি থেকে পড়েও তাদের দ্বারা হাজার হাজার মানুষ হেদায়েতের পথে আসছে। আমাদের ইঞ্জিনিয়ার মুকিত সাহেব বুয়েটের ইঞ্জিনিয়ার ছিলেন, তো ওনার দ্বারা হাজার হাজার মানুষ দিনে পড়ে আসছে। ডক্টর জাকির নায়েক মেডিকেল থেকে পড়া, কোটি কোটি লক্ষ লক্ষ লোক ওনার মধ্যে দিনে পড়ে আসছে। ডক্টর তারিক জামিল এই মেডিকেল পড়া, ওনার মাধ্যমে লক্ষ লক্ষ লোক দিনে পড়ে আসছে। তো এটা আসলে এইটাকে আসলে বেসমেন্ট ধরার কোনো সুযোগ নেই। এরকম দুই একজন ইউনিভার্সিটিও আছে, আবার এই মাদ্রাসাও আছে। কিন্তু আমার যে আলোচনা জেনারেলাইজ আলোচনা, তাহলে যেটা বলছিলাম যে স্বাভাবিকভাবে মালের লাইনে একজন ওলামা ইকরাম দুর্বল থাকবে, এটা স্বাভাবিক। অন্যদিকে মালের লাইনে অধিকাংশ ক্ষেত্রেই ইউনিভার্সিটিতে পড়ুয়া লোকজন একটা ভালো অবস্থানে চলে যাবে। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকম হতে পারে যে 5% বা 1% বা 2% লোক খারাপ অবস্থায় আছে, 95% লোকে তারা মালের লাইনে ভালো অবস্থানে চলে যাবে। কিন্তু মাদ্রাসায় পড়ার লাইনে দেখা যাবে যে 5% তারা দেখা যাবে মালের লাইনে ভালো অবস্থানে আছে, 95% এভারেজ একটু দুর্বল অবস্থায় থাকবে, এটা স্বাভাবিক। অন্যদিকে যদি সম্মানের লাইনে আমি প্রশ্ন করি, তাহলে সম্মানের লাইনে ডেফিনেটলি আমাদের ওলামা ইকরাম সবাই থেকে এগিয়ে থাকবে। কারণ একটা এলাকায় সবচেয়ে বেশি মানুষ সম্মান করে একজন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, বা মাদ্রাসার ওস্তাদকে, বা কেউ যখন মাহফিলে বয়ান করে ওনাকে হাজার হাজার লোক সম্মান করে, এটি স্বাভাবিক। দ্বিতীয়ত, জেনারেল লাইনে একজন ইউনিভার্সিটিতে পড়ুয়া মানুষকে সাধারণত এলাকার কেউ চিনে না। উনি ওনার জগৎটাই হলো অফিসের জগৎ, ওনার মানে কোম্পানির জগৎ, প্রতিষ্ঠানের জগৎ। এলাকার লোকের সাথে আসলে এই শ্রেণীর লোকের এত আসলে কানেক্টিভিটি থাকে না। অন্যদিকে প্রশাসনিকভাবে ইসলামের জন্য কাজ করা, সেনাবাহিনী অফিসারের মানে ক্যান্টনমেন্টে দিনের দাওয়াত পৌঁছানো, তারপরে হাসপাতালে দিনে কাজ করা, অথবা একজন ওলামা ইকরাম যদি জেলে চলে যায় তো ওই ওলামা ইকরামকে বের করা, ফিকির করা, এই বিষয়গুলো আসলে মাদ্রাসার পড়া আলেম মানে ওলামা ইকরামের সরাসরি সুযোগ নেই। যেহেতু আমাদের দেশের প্রেক্ষাপটে দাওরা হাদিসকে যদিও মাস্টার বলতেছে, কিন্তু এটা কোনো অফিসিয়ালি ভ্যালিডিটি নাই। অফিসিয়ালি ভ্যালিডিটি না থাকার কারণে একজন দাওরা হাদিস শেষ করে সে একটা সরকারি স্কুলের টিচার হতে পারবে না, বা কোথাও টিচার হতে পারবে না, যেহেতু সার্টিফিকেটটাই আমাদের গভর্নমেন্টের ইকুইভ্যালেন্ট না। তো যে কারণে দাওরা হাদিস শেষ করে তার বিসিএস দিতে পারে না, দাওরা হাদিস শেষ করে তার সেনাবাহিনী অফিসার হতে পারে না, বা দাওরা হাদিস শেষ করে তার সরকারি জায়গা চাকরি করতে পারে না। তো এই ক্ষেত্রে ওনাদের এই সরকারের এই প্রশাসন বা জায়গাগুলোতে অবদান রাখার সুযোগ কম। তবে হ্যাঁ, ভার্সিটি পড়ে একজন দিনদার হয়, ওনার ক্ষেত্রে এই জায়গাগুলোতে প্রশাসনিক জায়গাগুলোতে মানে ইসলামের জন্য কাজ করা অনেক সুযোগ থাকে। বিশেষ করে মনে করেন যে কিছু লোক একটা মাদ্রাসা কিছু জালিমের কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে সুযোগ আছে প্রশাসনিক লাইন ব্যবহার করা, বা সেনাবাহিনীতে দাওয়াত পৌঁছানো, বা হচ্ছে যে ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে সততা নিয়ে আসা, ডাক্তার হয়ে মানুষের সেবা করা, দিনদারিতার মাধ্যমে দাওয়াত এবং সেবা, এই কাজগুলো একজন ইউনিভার্সিটি পড়ুয়া বা ডাক্তার ইঞ্জিনিয়ার চাইলে ইজিলি করতে পারে। তাহলে এখানে মূলত আমরা কয়েকটা কম্পারিজন দেখালাম যে ভার্সিটিতে পড়লে কি হবে আর মাদ্রাসায় পড়লে কি হবে। তো এই জন্য এটাকে আমভাবে বলার সুযোগ নেই। তবে হ্যাঁ, একটা দেশের জন্য যেমন একটা নির্দিষ্ট সংখ্যক লোক যারা মাদ্রাসায় পড়বে, এটা জরুরি। কারণ এটা ফরজে কিফায়া যে আমাদের প্রত্যেকটা মসজিদের ইমামতি করার জন্য একজন লোক থাকতে হবে, প্রত্যেকটা মাঠে চালানোর জন্য লোক থাকতে হবে, কেউ মারা গেলে যাতে তার কবর দেওয়ার মতো জানাজা পড়ার লোক থাকে, এটা ফরজে কিফায়া, এটা হইতেই হবে। আবার একটা এলাকায় যদি কেউ চিকিৎসা সেবা না দেয়, তো চিকিৎসা সেবা ডাক্তার কেউ হইলো না, এই জন্য মানুষ মারা যাচ্ছে, তো ওই এলাকায় একজন ডাক্তার বানানো ফরজে কিফায়া। তো এই জন্য আমাদের এই সবাইকে মাদ্রাসা করতে হবে, এই বিষয়টা ভুল। আবার সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, এটাও ভুল। তবে এটাকে দুটোই ব্যালেন্স করতে হবে যে আমাদের দিনদার কিছু লোককে ইউনিভার্সিটিতে গিয়ে তাদেরকে সরকারি অফিসার, পিডব্লিউডি, পিডিবি, বিভিন্ন সরকারি জায়গায়, সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন জায়গায় গিয়ে যেমন ওই জায়গাগুলোতে দিন পৌঁছাতে হবে, ঠিক একইভাবে আমাদের কিছু সন্তানকে মাদ্রাসায় রাখতে হবে, তারা আমাদের মসজিদগুলো, তারপরে আমাদের মাদ্রাসাগুলোকে যারা কন্ট্রোল করতে পারে। এবার একটা প্রশ্ন যে আসলে মনে করেন যে আমি আমার ছেলে মেয়েকে জেনারেলে পড়াবো, হ্যাঁ মাদ্রাসাটা তো আমরা আলোচনা করে আসলাম যে মাদ্রাসায় পড়াইলে, আচ্ছা মাদ্রাসায় পড়ার ক্ষেত্রে যদি আমি একটু বলি যে মাদ্রাসা আসলে পড়াশোনার অনেক ব্যবস্থা আছে। একটা হলো যে আমরা মাদ্রাসায় পড়াইলে সাধারণত আলেম হওয়ার ক্ষেত্রে আসলে ভালো প্রতিষ্ঠান আছে, বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, হাটহাজারী মাদ্রাসা আছে, ফরিদাবাদ মাদ্রাসা আছে, এই ধরনের অনেক বড় প্রতিষ্ঠান আছে, জামিয়া রহমানিয়া আছে, জামিউল উলুম আছে, এরকম বড় প্রতিষ্ঠান আছে। মানে আমাদের জেনারেল লাইনে যেমন বুয়েট, ঢাকা মেডিকেল আছে, ঠিক একইভাবে মাদ্রাসা লাইনে এরকম বড় প্রতিষ্ঠান আছে। তো বড় বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করলে পড়াশোনার মান এবং এগুলো আসলে অনেক ভালো হয়, এটা স্বাভাবিক। টাকাসুতের জন্য আসলে বসুন্ধরা মাদ্রাসা, তারপর আব্দুল মালিক সাহেব মাদ্রাসা, এরকম আসলে মাদ্রাসা দাওয়া, এরকম অনেক বড় বড় মাদ্রাসা আছে। ঠিক একইভাবে হায়ার ডিগ্রি নেওয়ার জন্য মাদ্রাসা পড়ার পরে দেওবন্দি এবং অন্য জায়গায় বা পাকিস্তানের বিভিন্ন জায়গায় পড়ার সুযোগ আছে। এরপরে আল আজহারেও কিছু সুযোগ আছে, যদি আল আজহারে আসলে সব মাদ্রাসা থেকে পড়ে আল আজহারে যাওয়া যায় না, যে সব মাদ্রাসা থেকে পড়ে ওই মাদ্রাসাগুলোর সাথে মুয়াদালা আছে, তো এরা আসলে আল আজহারে পড়ার সুযোগ আছে। অর্থাৎ মাদ্রাসাতে পড়েও আসলে বিদেশে গিয়ে ভালো করার সুযোগ আছে। আর জেনারেলে পড়ে তো আসি, জেনারেলে পড়ে যে কোনো জায়গায় ওপেন থাকবে। তো এখন প্রথমে আসলে আমি আমার সন্তানকে যদি আমি জেনারেলি পড়াতে চাই, সেটা বাংলা মিডিয়াম পড়াবো না ইংলিশ মিডিয়াম পড়াবো? আচ্ছা, তাহলে দুইটা কম্পারিজনের মূল বিষয় হলো যে সিলেবাস হলো বাংলা মিডিয়াম হচ্ছে দেশীয় সিলেবাস, এনসিটিভি যেটাকে বলে, ন্যাশনাল টেক্সট কারিকুলামের যে সিলেবাস, এটা হচ্ছে দেশীয় সিলেবাস। আর ইংলিশ মিডিয়ামটা হচ্ছে মূলত ব্রিটিশ সিলেবাস, এখানে ক্যামব্রিজ, অক্সফোর্ড এবং এডেক্সেল এই ধরনের কয়েকটা সিলেবাস বাংলাদেশে চলে। এবার হচ্ছে ইউনিভার্সিটি। ওই যে বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম, এই পার্থক্যটা মূলত থাকে হলো ইন্টারমিডিয়েট পর্যন্ত বা কলেজ পর্যন্ত বা ক্লাস 12 পর্যন্ত, বা যদি আমি ইংলিশ মিডিয়াম ভাষায় বলি তাহলে হচ্ছে এ লেভেল পর্যন্ত। কিন্তু এ লেভেলের পরে অথবা ইন্টারমিডিয়েটের পরে সব হয়ে যায় একই রকম। আমি একটু সিনটা আবার দেখাচ্ছি যে এখানে এসে বাংলা মিডিয়াম পড়ুক আর ইংলিশ মিডিয়াম পড়ুক, এই যে ভার্সিটি যে পার্টটা, এটা সবার জন্য সেম। এই পার্থক্যটা হয় মূলত হচ্ছে যে লোয়ার লেভেলে, কলেজ পর্যন্ত। আচ্ছা, তো এক্ষেত্রে বাংলা মিডিয়ামে যারা পড়বে বা ইংলিশ মিডিয়ামে পড়বে, সবাই বাংলাদেশে থাকে একটা চাওয়া পাওয়া থাকে যে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, বুয়েট মেডিকেল বা পাবলিক ভার্সিটিতে পড়াশোনা করবো, এটা একটা মানে চাহিদা থাকে। এক্ষেত্রে এগিয়ে থাকে হচ্ছে যে আমাদের বাংলা মিডিয়ামের ছাত্র। কারণ হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের ছাত্র এ লেভেল শেষ করার পরে সে যখন কোচিং শুরু করে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, তো ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যে লোকগুলা প্রশ্ন করে বা যে লোকগুলা এটার সাথে কানেক্টেড, সবই তো আসলে মূলত বাংলা মিডিয়াম থেকে যাওয়া। তো বাংলা মিডিয়াম যেহেতু আমাদের ন্যাশনাল কারিকুলামের সাথে মিল আছে, ন্যাশনাল কারিকুলামকে ম্যাচ করেই সাধারণত ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনগুলো হয়ে থাকে। তো এই কারণে ইংলিশ মিডিয়াম থেকে পড়ার পরে বুয়েট মেডিকেল বা ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইউনিভার্সিটি চান্স পায় এরকম সম্ভাবনা 5%, খুব কম। এটা জন্য খুব মেধাবী হওয়া লাগে। অপরদিকে
তবে এক্ষেত্রে সুবিধা আছে, যারা ইংলিশ মিডিয়ামে করে তাদের যদি বাবার টাকা পয়সা থাকে সেক্ষেত্রে মেধা একটু কম থাকলে সমস্যা নেই। কারণ বাবার টাকা পয়সা থাকলে এখন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে। যদি মেডিকেলে পড়াতে চান সেক্ষেত্রে 25 লাখ, 30 লাখ, 25 লাখ, 40 লাখ টাকা হলে আপনি আপনার সন্তানকে মোটামুটি মেধাবী হলেও আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় ফেলতে পারবেন। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য অত টাকা লাগে না, মোটামুটি 5 থেকে 7 লাখ, 10 লাখ টাকা হলে আপনি ইঞ্জিনিয়ার বানায় ফেলতে পারবেন। তাহলে ইংলিশ মিডিয়াম প্লাস বাবার টাকা, তাহলে নো প্রবলেম। কিন্তু যদি মনে হয় যে না আসলে আমার বাবার টাকা ওরকম নাই, আমার সন্তানকে আসলে পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হবে। পাবলিক ভার্সিটিতে আমাদের মনে আছে আমরা যখন রুয়েটে ভর্তি হই 10,000 টাকা দিয়ে রুয়েটে ভর্তি হয়েছিলাম, ওইটাই খরচ। এরপরে প্রত্যেক মাসে আমাদেরকে টাকা দিছে। টোটাল 4 বছরে আমাদের মনে হয় না যে 50,000 টাকা খরচ হয়েছে। ব্যক্তিগত খরচ থাকতে পারে, বাকি হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো খরচ ছিল না। মানে হলে থাকা থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের জন্য ফ্রি ছিল। লক্ষ লক্ষ টাকা আয়োজন পাবলিক ভার্সিটি করে মেধাবীদের জন্য। তাহলে এটা একটা হলো যে হ্যাঁ, যদি বাংলাদেশের পাবলিক ভার্সিটিতে পড়াইতে হয় সেক্ষেত্রে দেশীয় সিলেবাসটাই ভালো। যেহেতু একজন ইংলিশ মিডিয়ামের স্কুল স্টুডেন্ট এ লেভেল শেষ করার পরে হঠাৎ করে ইন্টার এতগুলো বই শেষ করাটা 3 মাসের ভিতরে 4 মাসের ভিতরে এটা অনেকটাই কঠিন। যদি দিনদারিতার দিকে তাকাই সেক্ষেত্রে আসলে ইংলিশ মিডিয়ামের স্কুলগুলোতে সাধারণত বিদেশি কালচার দ্বারা মানুষ বেশি প্রভাবিত হয়। অন্যদিকে স্বাভাবিকভাবে দেখা যায় যে ইংলিশ মিডিয়ামে আসলে পড়াশোনাও করে একটু বড়লোক বাচ্চাদের ক্ষেত্রে আসলে দিনদারিতা একটু কমই থাকে। তো এটার একটা প্রভাব থাকে। তো সেই হিসেবে কেউ যদি আসলে বিদেশে যেতে চায়, যে ইন্টারমিডিয়েট পাস করে আমেরিকা, অস্ট্রেলিয়া বাচ্চা সেটেল হয়ে যাবে, তাদের ক্ষেত্রে আসলে ইংলিশ মিডিয়ামটা ভালো। কারণ হচ্ছে যে ইংলিশে একটা স্ট্রেংথ চলে আসে এবং বিদেশে যাওয়াটা অনেক সুবিধাজনক হয়। তবে হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে বিভিন্ন দেশে নিয়ে গেছে, আমরা অনেকগুলো কান্ট্রিতে গেছি এবং অনেক গার্জিয়ানের সাথে আমরা কথা বলেছি, ইউরোপের অনেক দেশের গার্জিয়ানের সাথে। তো যারা বাঙালি গার্জিয়ান আছে দিনরাত তবলিগের মেহনত করতেছে, দায়িত্ব পিনে চলতেছে, এদের সাথে আমরা কথা বলে দেখেছি। গতবার হজে সফরে আমাদের অস্ট্রেলিয়ান এক ভাই ওখানে পিএইচডি করছে, ওখানে ইউনিভার্সিটি লেকচার, আমার সাথে লম্বা সময় কথা হলো। মানে উনি যেটা বলে, ভাই আমরা তো আসলে দিনের পর আছি, কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা আর দিনের পর রাখতে পারতেছি না, কারণ এখানে টোটাল কালচারটাই এরকম। এখানে সে যে স্কুলে পড়ুক, এখানে তাকে ফ্রি বিষয়গুলো শেখানো হয়, বিয়ে করার দরকার নাই, মা বাবাকে মানার দরকার নাই, এই বিষয়গুলো তাদের কালচারের অংশ। তো ওই কালচার থেকে তো তাদেরকে বের করার কোনো সুযোগ নেই। আর আমি তাদেরকে প্রেশার দিই, ওদের ওই 911 ফোন দিলে পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো এই জন্য আমরা যারা বিদেশে যাওয়ার স্বপ্ন দেখি, তো আমি মনে করি যে আসলে এই জেনারেশন যদি ভালো থাকে, কিন্তু এরপরে ছেলে মেয়ে নাতি নাতিরা যে দিনের পরে থাকবে এটা সম্ভব 1%, থাকবে না এটা সম্ভব 99%। সেই জন্য এটা আমার ভাবা উচিত যে আসলে কুফার দেশে শুধু দুনিয়া কামানোর জন্য আমার কি বিদেশ থেকে টার্গেট করা ঠিক হবে কিনা। 3 নম্বর পয়েন্ট আসি খরচ। খরচের ক্ষেত্রে বাংলা মিডিয়ামে খরচ অনেক কম, আর ইংলিশ মিডিয়ামে খরচ 2 থেকে 3 গুণ বেশি। যেহেতু ইংলিশ মিডিয়ামে সাধারণত টিচারদেরকে অনেক হাই স্যালারি দেওয়া লাগে, আর হাই স্যালারি দেওয়ার ফলে স্কুল পরিচালনার খরচ বেড়ে যায়। স্কুল পরিচালনার খরচ আলটিমেটলি বেড়ে যাওয়ার ফলে স্টুডেন্টের খরচ বেড়ে যায়। এখন আসা যাক, দেখলে আমি ভালো ইংরেজি শিখতে চাই, এক্ষেত্রে আমাকে কি ইংলিশ মিডিয়ামে ভর্তি হওয়া উচিত কিনা। এক্ষেত্রে একটা বিষয় হলো যে আসলে ইংলিশ শেখার জন্য আপনাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে হবে, এটা কোনো জরুরি বিষয় না। কারণ ইংলিশ শেখার জন্য বাংলা মিডিয়ামে যদি আসলে ইংলিশে ভালো টিচার থাকে, বা আপনি যদি স্পোকেন করে নেন, আইএলটিএস করে নেন, তো আপনি ইজিলি ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবেন। আমরা তো আসলে ইংলিশ মিডিয়ামে পড়ি না, কিন্তু আমরা তো ঘন্টার পর ঘন্টা লেকচার দিতে পারি ইংলিশে। আমরা যখন দেশের বাইরে যাই লম্বা সময় আমরা ইংলিশে লেকচার দিয়েছি। তো এটা আসলে জরুরি না। তাছাড়া ইংরেজিকে একটা দেশের ভাষা, এটাকে এতটুকুই রাখা উচিত যে আমার ডেভেলপমেন্টের সাথে যে ইংলিশটা কানেক্টেড, বিষয়টা এরকম না। কারণ হচ্ছে যে আমি একটা উদাহরণ দিই, যে আমেরিকার একজন মেথড যে বাথরুম পরিষ্কার করে, সেও কিন্তু বাংলাদেশের একজন পিএইচডি হোল্ডার থেকে বেশি ইংরেজি জানে। এর মানে তো ওই মেথড আমাদের একজন পিএইচডি হোল্ডার থেকে তো বেশি শিক্ষিত না। সেজন্য ইংরেজি শেখাটা আসলে শিক্ষার কোনো মানদণ্ড না। ইংরেজি একটা দেশের ভাষা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে যারা ইন্টারন্যাশনাল কাজ করে আমাদের দেশে, বাংলাদেশের প্রেক্ষাপটে ইংলিশে কথা বলা লাগে কতজনের? বাংলাদেশে 1% লোকের ইংলিশে কথাবার্তা বলা লাগে না। কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত সরকারি অফিসে কাজ করে ম্যাক্সিমাম বাংলা কথাবার্তা বললেই হয়। হ্যাঁ, যাদের ইন্টারন্যাশনাল ডিলিংস হয়, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে, তাদের আমেরিকা, অস্ট্রেলিয়ার সাথে ডিলিংস করা লাগে, এদের আসলে ইংলিশে কথাবার্তা বলা লাগে। বাকি 98% অফিসে আসলে ইংলিশ মানুষ ব্যবহার করে ভাবনার জন্য, যদি একটা কথা মাঝখানে ইংলিশ বলে সুন্দর লাগে, এটা হচ্ছে বিষয়। কিন্তু মূলত ইংলিশ একটা দেশের ভাষা বা একটা ইউরোপিয়ান কিছু জাতির ভাষা, এটাকে এতটুকু রাখতে হবে। এর বেশি কিছু আসলে এটা থেকে এক্সপেক্ট করার কোনো সুযোগ নেই। তো সেই হিসেবে শুধু ইংরেজি শেখার জন্য ইংলিশ মিডিয়ামে পড়াটা আমি মনে করি না যে এটা ইফেক্টেড হবে। তো সেই হিসেবে তাহলে আমি যদি সামারি করি, সামারি দাইলো ইংলিশ মিডিয়ামে আমার বাচ্চাকে পড়ানো উচিত যদি আমি চাই আমার বাচ্চাটা ইন্টারমিডিয়েট বা এ লেভেল পাস করার পরে সে বাইরে সেটেল হয়ে যাবে, হয় আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সেটেল হয়ে যাবে, সেক্ষেত্রে এখন ইংলিশ মিডিয়ামটা পারফেক্ট হতে পারে। কিন্তু যদি বাংলাদেশে একটা ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এখানেই থেকে যেতে চায়, তাহলে আমি মনে করি না যে ইংলিশ মিডিয়ামে পড়ানোর প্রয়োজন আছে। হ্যাঁ, তবে একটা বিষয় আছে, গার্জিয়ান হিসেবে অনেক সময় বলতে ভালো লাগে যে আমার বাচ্চা এ লেভেলসে পড়ে, আমার বাচ্চা ও লেভেলসে পড়ে। এই যে বলতে ভালো লাগাটা, এটি আসলে একটা শিক্ষার মানদণ্ড হওয়া উচিত। আচ্ছা, এখন আমাদের বিষয় হলো যে বাংলা মিডিয়ামে পড়বো নাকি ইংলিশ ভার্সনে পড়বো, এটা একটা প্রশ্ন। বাংলা মিডিয়াম কি ইংলিশ ভার্সন কি? বাংলা মিডিয়াম, ইংলিশ ভার্সন, এই দুটি হলো গভর্নমেন্ট সিলেবাস, মানে বাংলাদেশ সিলেবাস। তো মূলত হলো এনসিটিবি সিলেবাসের ট্রান্সলেটেড একটা রূপ হলো, বা ইংরেজি অনুবাদের একটা রূপ হলো ইংলিশ ভার্সন। যেমন ইংলিশ মিডিয়ামটা কিন্তু টোটাল ব্রিটিশ সিলেবাস, ওখানে এ লেভেল ও লেভেল যা বলি বইগুলো এগুলো সবই ব্রিটিশ সিলেবাস। আর ইংলিশ ভার্সন হলো হুবহু এনসিটিবি, অর্থাৎ একটা গভর্নমেন্ট বাচ্চা যে নর্মাল স্কুলে যে এনসিটিভি বইগুলো পড়ে, ইংলিশ ভার্সনে যারা পড়ে তারা ওই বইগুলোরই ইংলিশ ট্রান্সলেট পড়ে। তো এক্ষেত্রে আসলে আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে মানে যে সহজ সরল ম্যাথমেটিক্স, সায়েন্স, এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো আমার মাতৃভাষায় না শিখে বিদেশি একটা ভাষায় শেখার কোনো মানে হতে পারে না। কারণ আমি একটা সায়েন্স, আইসিটি বা রিলিজিয়াস, ধর্ম, এই সাবজেক্টগুলো আসলে বাংলা ভাষায় মাতৃভাষায় যত সহজভাবে শিখতে পারবো, এটা আসলে ইংলিশ, মানে ইংলিশ ভার্সনে ওই একই জিনিস ইংলিশে পড়ার কোনো মানে হতে পারে না, আমার কাছে মনে হয় না। আর আমার মনে হয় আমি যখন ভার্সিটি ছিলাম তখন ইংলিশ ভার্সনে একটু বাচ্চাকে পড়াইতাম। তো ওরা ভার্সনে পড়ে ভাবনার জন্য, আর কোনো কাজ নাই আর কি, যে আমার বাচ্চা ইংলিশ ভার্সনে পড়ে, বলতে ভালো লাগে, বাবার টাকা আছে। তো পড়াই থেকে দেখতাম যে পরে ইংলিশ ভার্সনে কিছুই বুঝে না। তো আমার মনে আছে একটা বাচ্চা এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি পড়িয়েছিলাম,
তো তাকে এসএসসির আগে দেখলাম যে সে সব তাদের ফেল করবে এরকম একটা অবস্থা আর কি। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো 5 মাসে তাকে পাস করাইতে হবে। তো আমি তাকে বললাম কি, আমি পরের দিন তাকে এনসিটিভি বাংলা বইগুলো সব কিনে নিয়ে আসছি, মানে বাংলা যেটা। তো আমি তাকে পুরো বললাম যে তোমার এনসিটিভি ইংলিশ ভার্সন বাদ, আগে তুমি বাংলা পড়ো। বাংলা থেকে তাকে পুরোটা পড়াইলাম। পড়ানোর পরে এবার বললাম যে তুমি যেহেতু ইংলিশ পারো, ইংলিশ ভার্সনে পড়তেছো, তুমি উত্তর দেওয়ার সময় আমি যে বলতেছি মনে করো যে এই যে মানে কারেন্ট মানে এটা, বা আমি যে বলতেছি যে তড়িৎ শক্তি মানে এটা, বিদ্যুৎ মানে এটা, এই যে বাংলা বললাম না, তুমি এটাকে ইংলিশ করে লিখে দিও। তো যাই আলহামদুলিল্লাহ পরে সে পাস করছে। তো বিষয় হলো এটা আর কি, আসলে একটা সহজ সরল জিনিসকে মাতৃভাষায় না শিখে একটা বিদেশি ভাষা শিখে এটা কোনো মানে হতে পারে না। ইংলিশ শেখার জন্য আমি আগেই বলছি, ইংলিশ শেখার জন্য ইংলিশ ভার্সনে পড়া, ইংলিশ মিডিয়ামে পড়া এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। ইংলিশ শেখার অনেক মাধ্যম আছে, স্পোকেন, আইএলটিএস অনেক মাধ্যম আছে যেগুলো দ্বারা সহজেই ইংলিশ শেখা যায়। তো এবার দেখি সাধারণ স্কুল ভার্সেস ইসলামিক স্কুল। তো ইসলামিক স্কুল বা সাধারণ স্কুলের দুইটাই পার্থক্য নাকি, যদি আমি বলি সিলেবাসের ক্ষেত্রে পার্থক্য, সিলেবাস হলো ইসলামিক স্কুলগুলো সাধারণত মৌলিক সিলেবাসের সাথে ইসলামিক কিছু বিষয় শেখানো হয়, মৌলিক দিন বা ফরজি আইন বা একজন ব্যক্তি চলার জন্য যে বিষয়গুলো দরকার, এই বিষয়গুলো ইসলামিক স্কুলে পড়ানো হয়। আর সাধারণ স্কুলে এনসিটিভি সিলেবাস আর কিন্ডারগার্টেনে আরো কিছু অতিরিক্ত বই পড়ানো হয়। আরবি ভাষা শেখার ক্ষেত্রে এই ইসলামিক স্কুলগুলোতে সাধারণত আরবি ভাষা শেখানো হয়, সাধারণ স্কুলগুলোতে আরবি ভাষা শেখানো হয় না। কোরআন শেখার ক্ষেত্রে ইসলামিক স্কুলগুলোতে সাধারণত কোরআন শেখানো হয়, কোথাও কোথাও কোরআন অর্থ শেখানো হয়, কোথাও কোথাও কোরআন তেলাওয়াত সুন্দর করে শেখানো হয়। সাধারণ স্কুলগুলোতে কোরআন শেখানো হয় না বললেই চলে, হয় না বললে হবে না। ইসলাম শিক্ষা একটা বই সিলেবাসে আছে, কিন্তু এটা পড়ানোর মতো যোগ্য টিচার আসলে স্কুলে থাকে না, যে কারণে ওই বই বইয়ের জায়গায় থাকে। তো সাধারণত দেখা যায় স্কুল থেকে যারা যারা পড়ে তাদের আসলে কোরআনটা সহি হয় না। তো ইসলামিক স্কুলে কোরআনটা সহি হয়ে যায়। ইসলামিক স্কুলে সাধারণত হেফ থাকে, হাফিজ হওয়ার সুযোগ থাকে, কিন্তু এই সাধারণ স্কুলের মধ্যে সাধারণত হাফিজ হওয়ার সুযোগ থাকে না। মূলত এটাই হচ্ছে একটা ইসলামিক স্কুল এবং সাধারণ স্কুল। তো ইসলামিক স্কুল হলেও আসলে ইসলামিক কলেজ আমাদের দেশের প্রেক্ষাপটে এখনো হয়নি। এই জন্য দেখা যায় ইসলামিক স্কুল থেকে পড়ে কলেজ লেভেলে আমাদের নর্মাল সাধারণ কলেজগুলোতেই পড়তে হয়। এখন একটা প্রশ্ন যে আসলে আমাদের বর্তমান সময়ে অনেক ইসলামিক স্কুল আছে, তো আমি আমার বাচ্চাকে কোন স্কুলে দিব? তো এটা একটা প্রশ্ন আসে। তো সাধারণত দেখা যায় স্কুলগুলোতে সুন্দর ডেকোরেশন থাকে, বাচ্চাদের খেলার জায়গা থাকে। তো আমরা স্কুল বাচ্চাদের ক্ষেত্রে আসলে অনেক সময় এই বিষয়গুলোকে প্রাধান্য দিই। হ্যাঁ, এটা একটা বিষয়, পরিবেশটাও যে একটা বিষয়। এর বাইরে আমি আসলে কয়েকটা পয়েন্ট নিয়ে এসেছি, যে কয়েকটা পয়েন্ট আপনি যদি টাচ করেন তাহলে আসলে আপনার মানে ইসলামিক স্কুল বাছাই করাটা আপনার জন্য সহজ হবে। একটা ইসলামিক স্কুলে মানে আমার বাচ্চাকে ভর্তি করবো, কি কি ক্রাইটেরিয়া আসলে থাকা দরকার। আমার কাছে যেটা মনে হয়েছে যে মানে এক নাম্বার প্রথম একটা পয়েন্ট থাকা দরকার যে ওই স্কুলটা যারা পরিচালনায় আছে ওনাদের ব্যক্তিগত পরিচয় কি, ওনারা কি, ওনাদের দিনদারিতার কি অবস্থা, বা ওনাদের এই স্কুল প্রতিষ্ঠার পিছনে নিয়ত কি। একটা হতে পারে যে ওনারা কি স্কুল প্রতিষ্ঠান মূল উদ্দেশ্য কি বিজনেস, নাকি না মূল উদ্দেশ্য দিনকে সামনে রেখে করছে। তো ওনাদের নিয়তের উপর একটা প্রভাব বাচ্চাদের উপর পড়বে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে এখন যে অবস্থা যে ইসলামিক নাম দিলে স্কুল বেশি পাওয়া যায়, এই কারণে দেখা যায় অনেক সাধারণ স্কুলেও সাথে ইসলামিক নাম দিয়ে দিচ্ছে। আবার দেখা যায় অনেক স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল সারাদিন নাচ গান করে, আবার সেখানে হেফজের ব্যবস্থা আছে। তো সারাদিন নাচ গান করতেছে, আবার দিন হেফজ শিখতেছে। তো এটা আসলে মানে ইসলামের নামে একটা ভণ্ডামি। মানে যে বিষয়টা আসলে হয়ে গেছিল আমাদের ব্যাংকিং সেক্টরে, মানে ব্যাংক হচ্ছে এক্সিম ব্যাংক, এটা হচ্ছে ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ, বা আমাদের ব্যাংক হচ্ছে ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ, বা অর্থাৎ কনভেনশনাল ব্যাংক সাথে একটা ইসলামিক দিয়ে একটা নাম দিয়ে দিলে যাতে মানুষ এখানে অ্যাকাউন্ট খুলে। যেমন আমাদের একটা কনসেপ্ট নগদ ইসলামিক। তো নগদ ইসলামের যে কনসেপ্ট, তো নগদের সাথে ইসলামের কি সম্পর্ক এটা আমার এখন মাথায় বুঝে আসে না। মানে ওই নগদ ইসলামিকের একটা বিষয় আছে, এটা হলো যে ইসলামিক অন করলে অ্যাপ সবুজ হয়ে যায়, এটা হলো নগদ ইসলামিক। তো এখন যদি বিষয়টা এরকম হয় যে অ্যাপ সবুজ হলেই এটা আসলে ইসলামিক, আর অ্যাপ যদি হলুদ থাকে তাহলে নর্মাল, তাহলে আসলে ওই ইসলামের আসলে কোনো অস্তিত্ব আছে বা প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয় না। তো অনেক ক্ষেত্রে বিষয়টা এরকম হয়ে গেছে। দুই নম্বর একটা বিষয় আমরা ফলো করতে পারি, যে আমি যে স্কুলে আমার বাচ্চাকে পড়ানোর চেষ্টা করছি সেই স্কুলের মানে টিচার বা স্যার বা যারা আছেন বা ম্যাডাম যারা আছেন, ওনারা আসলে ওনাদের দিনদারিতার কি অবস্থা, বা ওনারা কি স্কুলে থাকা অবস্থায় স্কুল কি ভূমিকা নেয়, ওনারা কি পর্দা করেন কিনা, বা ওনারা কি দায়িত্ব করেন কিনা। হ্যাঁ, এটা হচ্ছে যে একজন স্কুলের টিচার ম্যাডামের ব্যক্তিগত জীবন তো স্কুল দায়িত্ব নিতে পারবে না, উনি বাসায় একভাবে চলেন, সেটা কিন্তু আসলে স্কুলের দায়িত্ব না। কিন্তু স্কুলে থাকা অবস্থায় সে কি পর্দা করছে কিনা, যদি মহিলা শিক্ষিকা হয়, একজন পুরুষ শিক্ষক হলে সে কি সুন্নত পড়া আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। এটা যদি হয় তাহলে বোঝা যাবে না স্কুলে চেষ্টা করতেছে যে হ্যাঁ মানে এই যে মানে তাদের টিচারদেরকে চেষ্টা করতেছে তারাও যে দিনের উপর থাকে। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্কুলের সিলেবাসটা বোঝা বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি যে স্কুলে আমার বাচ্চাকে পড়াতে যাচ্ছি সেই স্কুলে আসলে কোন সিলেবাস ফলো করা হবে, বা সেই স্কুলে আমার বাচ্চা কি কি শিখবে, এটা গুরুত্বপূর্ণ। এটা আসলে আমরা সাধারণত গুরুত্ব দিয়ে থাকি যে আসলে স্কুলে খেলার জায়গাটা কতটুকু বড়, এটাকে গুরুত্ব দিয়ে থাকি সিলেবাস থেকে, বরং এটা হওয়া উচিত না। আমার হওয়া উচিত যে আসলে স্কুলের সিলেবাসটা কতটুকু। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে স্কুলের ইন্টারনাল স্ট্রাকচারটা, যে স্কুলে আসলে রেগুলার উপস্থিতির জন্য তারা কি করতেছে, বা স্কুলে মানে ক্লাস ঠিকমতো হচ্ছে কিনা, বা ক্লাসগুলোতে টিচাররা মনোযোগ দিচ্ছে কিনা, এই যে বিষয়গুলো এগুলো আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 নাম্বারটা পয়েন্ট হচ্ছে স্কুলের কালচারাল অনুষ্ঠানগুলো, ম্যাক্সিমাম স্কুলে ইসলামিক গুলো সাধারণ স্কুলে বিভিন্ন কালচার অনুষ্ঠান হয়। তো এই কালচারাল অনুষ্ঠানগুলোতে কি দিনকে প্রাধান্য দেওয়া হয় নাকি অন্য বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, একটা ইসলামিক স্কুলে একটা বাচ্চাকে এক্সট্রোভার্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে, কিন্তু দিনকে প্রাধান্য দিয়ে, তাহলে ঠিক আছে। কিন্তু আরেকটা বিষয় দেখা যায় না, এখানে ক্লাস পার্টি মানেই হচ্ছে যে ওই দিনটি ইসলামকে ভুলে যাচ্ছে, তার মানে বোঝা যাবে যে আসলে এখানে ইসলামিক নাম দিলেও ভিতরে ইসলাম প্রবেশ করে নাই। 5 নম্বর হচ্ছে আসলে স্কুলের সাথে গার্ডিয়ানদের ফিডব্যাকটা কতটুকু কানেক্টেড হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। স্টুডেন্টদের রেগুলার পড়াশোনার আপডেট কি গার্ডিয়ানরা পাচ্ছে কিনা, গার্ডিয়ান মিটিং এগুলো হয় কিনা, একজন স্টুডেন্ট কোন স্টেজে আছে, এই বিষয়গুলো গার্ডিয়ানের সাথে কতটুকু কানেক্টেড। যত বেশি গার্ডিয়ানের সাথে কানেক্টেড হবে তত বেশি বাচ্চা বেশি ইমপ্রুভ করবে। তো এই ছিল মোটামুটি। তো এইভাবে আমরা আমাদের একটা যেমন একটা ইসলামিক স্কুলকে আমরা বাছাই করবো। তো আমাদের প্রেক্ষাপটে যেটা হয় যে ওই স্কুল ভাইরাল হয়ে গেছে, আমরা সবাই ওই স্কুলে ধরে, এরকম না। বরঞ্চ আমার বাচ্চা যেটা আমার সম্পদ, আমার বাচ্চাই তো থাকবে, আমার মৃত্যুর পরে তো আসলে আমার কোনো কিছু থাকবে না, আমার বাচ্চারাই আমার দিনকে নিয়ে যাবে, দিনকে ক্যারি করবে আমার বাচ্চারাই। সেই জন্য আপনি আমার বাচ্চার ভবিষ্যৎ অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য মূলত আমার এই আজকের আলোচনা লম্বা হয়ে গেছে, তাই মনে করি যে এখানে আলোচনাটা আপনাদের কোনো অংশই বৃথা যাবে না।
কারণ আপনার বাচ্চার পুরো জীবনের ডিসিশন নির্ভর করতেছে আপনার এই সিদ্ধান্তগুলোর উপরে। এই জন্য আমি আজকে আমার সিদ্ধান্ত দিব না, কিন্তু যে আপনারা বিষয়গুলো বুঝে তারপরে আসলে সিদ্ধান্ত নেবেন যে আসলে আমার বাচ্চাকে কোন লাইনে কোন মিডিয়ামে পড়ালে ভালো হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।